এবার দেখে নেব খেলার সময় শিরোনাম। দেশে ফিরলেও সাকিব আল হাসানকে ওয়ানডে বিশ্বকাপের জন্য এখনই বিবেচনা করা ঠিক হবে না, মন্তব্য মিনহাজুল আবেদীন নান্নুর। ঘরোয়া লিগের পারফরমেন্স দেখেই সিদ্ধান্ত নেয়ার পরামর্শ। ক্রীড়া অন্ত্রপান কারো হাতেই ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে চান বিওএ মহাসচিব। আন্তর্জাতিক মানের ভেন্যু নিশ্চিতের সঙ্গে নিরবিচ্ছিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করার আহ্বান। এবং পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধারের লক্ষ্যে রাতে লা লিগায় মাঠে নামছে বার্সেলোনা। অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষ জিরোনা, ইনজুরি থেকে ফেরার অপেক্ষায় রাফিনিয়া। শুরুতেই যাচ্ছে অগ্নিকাণ্ডের খবরে। রাজধানীর কারওয়ান বাজারের কাঠপট্টিতে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। সবশেষ খবর জানতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার দিন মোহাম্মদ সাব্বির। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীর কারওয়ান বাজারের কাঠপট্টিতে রাত 10টায় লাগোয়া আগুন এখন রাত 12টা, অর্থাৎ 2 ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। আমরা যেমনটি দেখেছি যে ভবনটির 5 তলা বিশিষ্ট এই ভবনটিতে কিন্তু আগুনের লেলিহান শিখা। এখন পর্যন্ত কিন্তু ভবনটির ভেতরে আগুনের লেলিহান শিখা জ্বলছে, কিন্তু প্রচুর পরিমাণে বাতাসের উপস্থিতি থাকার কারণে কিন্তু আসলে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হচ্ছে, যার কারণে আগুন নেভানোর যে প্রক্রিয়া তা কিন্তু বেশ কঠিন হয়ে পড়ছে। যার কারণে ফায়ার সার্ভিসের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু আগুন নেভাতে বেশ কিছু বেগ পেতে হয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে রাজধানীর কারওয়ান বাজারের সোনারগাঁ হোটেলের ঠিক বিপরীত পাশের যে কাঠপট্টি রয়েছে সেখানেই 5 তলা বিশিষ্ট একটি ভবনের যে পূর্ব পাশেই আগুনের উৎপত্তি হয় এবং তার কিছুক্ষণ পর একে একে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট সে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। কিন্তু যে পাশে আগুনের উপস্থিতি প্রথমে লক্ষ্য করা যায় সেই জায়গাটি আসলে সরু থাকার কারণে সেই আগুনটি নিয়ন্ত্রণে আনা খুব একটা সম্ভব হয়নি, যার কারণে পরবর্তীতে ভবনটির যে অন্যান্য অংশ রয়েছে, অর্থাৎ ভবনটি দৈর্ঘ্যের দিক থেকে বেশ বড় হওয়ার কারণে অন্য পাশেও সেই আগুন ছড়িয়ে পড়ে। এবং আমরা দেখেছি যে বর্তমানে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য অনুযায়ী এই মুহূর্তে এই ভবনের আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। এখন পর্যন্তও এখানকার অগ্নিকাণ্ডের যে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের কোনো পরিবেশ তৈরি হয়নি। এখন পর্যন্তও অগ্নিকাণ্ড বেশ অবনতি আমরা দেখেছি। তো এই ছিল রাজধানীর কারওয়ান বাজারের কাঠপট্টি এলাকায় অগ্নিকাণ্ডের সর্বশেষ খবর। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন দিন মোহাম্মদ সাব্বির। এবার চলে যাচ্ছি খেলার খবরে। দেশে ফিরলেও সাকিব আল হাসানকে ওয়ানডে বিশ্বকাপের জন্য এখন বিবেচনা করা ঠিক হবে না। দেশে আসার পর তার ঘরোয়া লিগের পারফরমেন্স দেখে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর। টি-20তে না থাকলেও ওয়ানডে বিশ্বকাপে দারুণ কিছু করতে বিসিএল দিয়ে মেগা আসরের প্রস্তুতি শুরু করছে টাইগাররা। এদিকে টি-20 বিশ্বকাপে বহুল আলোচিত ভারত পাকিস্তান ম্যাচ দেখে হতাশ নান্নু। তার মতে বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচও এর চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। সাকিব আল হাসানের অ্যাভেইলেবিলিটি, ফিটনেস এবং অ্যাক্সেসিবিলিটি প্লাস হচ্ছে যেখানে খেলা হবে ভেন্যুতে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে, অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে। হুট করে সাকিব আল হাসানকে নিয়ে বিসিবির এমন মন্তব্যে বেশ অবাকই হয়েছিলেন সবাই। মেলাতে শুরু করেন নানা হিসেব নিকেশ। তবে বর্তমান পরিস্থিতি বলছে সাকিবের ফেরা এখন কেবল সময়ের অপেক্ষা। জুলাই আন্দোলনের পর একাধিকবার দেশে ফেরার চেষ্টা করেও ব্যর্থ হন সাকিব। বিসিবির এমন ঘোষণার পরও চিন্তা ছিল ত্রয়োদশ জাতীয় নির্বাচন, কিন্তু নির্বাচিত সরকারের একাধিক নেতার সাকিবকে নিয়ে ইতিবাচক মন্তব্য দেখাচ্ছে আশার আলো। মার্চে পাকিস্তান সিরিজে মিস্টার 75কে দেখার সম্ভাবনা দেখছেন অনেকে। ভাবা হচ্ছে 2027 ওয়ানডে বিশ্বকাপের জন্য। তবে সাবেক নির্বাচকের মতে আগে তার ঘরোয়া লিগের পারফরমেন্স দেখাটা গুরুত্বপূর্ণ। সাকিব আল হাসান ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার বাংলাদেশে। ওর ফিটনেসের কী অবস্থা, ওর কী অবস্থার মধ্যে আছে, ওরা ডিসিশনটা নেবে। তো সুতরাং আগে তো ডোমেস্টিক খেলতে পারবে কিনা, কোথায় কী অবস্থান আছে, এগুলো সিলেকশন প্যানেলের ম্যানেজমেন্ট ডিসিশন নিয়ে ওটা চিন্তা ভাবনা করবে। ওয়ানডে বিশ্বকাপের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেছে বাংলাদেশ।
বিসিএল টুর্নামেন্টে কেন্দ্রীয় চুক্তির সকল ক্রিকেটারকে একসঙ্গে পাওয়া বেশ ভালোই কাজে দেবে বলে মনে করেন চিফ কোঅর্ডিনেটর। তবে টুর্নামেন্টে বিপিএল এর রেড ফ্ল্যাগধারী বিজয় মোসাদ্দেককে ফেরানোর বিষয়ে কোনো উত্তর নেই তার কাছে। 2027 50 ওভারে 50 ওভারের বিশ্বকাপ আছে, এই প্রিপারেশন এখান থেকে শুরু হবে। আর বিসিএলটা সবচেয়ে বড় জিনিস হলো যে এবার আমরা জাতীয় খেলোয়াড়দের যে পুলের যে খেলোয়াড় আছে সবাইকে একসাথে পাচ্ছি এবং এই টুর্নামেন্টটা যথেষ্ট প্রাণবন্ত হবে আশা করছি। এবং সবার এবিলিটি আছে এখানে এবং সিলেক্টররা 4টা টিম রেডি করে দিয়েছে। তো আমার মনে হয় যে আমরা বেস্ট পসিবল খেলাটা দেখতে পাবো। তবে টি-20 বিশ্বকাপের বহুল আলোচিত ভারত পাকিস্তান ম্যাচ দেখে হতাশ নান্ন। তার মতে তথাকথিত এই ম্যাচের চেয়ে বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচের প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি। এখন তো মনে হয় এই সাবকন্টিনেন্টের ভারত আর বাংলাদেশের খেলা একটু বেশি প্রাণবন্ত। তো সুতরাং আমারও এটা মনে হয় যে এখন ভারত পাকিস্তান ম্যাচের থেকে ভারত বাংলাদেশ ম্যাচের দিকে মানুষের নজর থাকে বেশি, যাতে এই বিশ্বকাপে এটা মিস হচ্ছে। এদিকে নতুন সরকারের কাছে দ্রুত ঘরোয়া লিগের সমস্যা সমাধানের অনুরোধ সাবেক অধিনায়কের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। টি-20 বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 5 উইকেটে জিতেছে রশিদ খানের দল। টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে 9 উইকেটে 160 রান সংগ্রহ করে ইউএই। জবাবে শেষ ওভারে জয় নিশ্চিত করে আফগানরা। এই জয় সুপার 8-এর রেসে নিজেদের সম্ভাবনা কাগজে কলমে বাঁচিয়ে রাখল তারা। টি-20 বিশ্বকাপের একেবারে নিরুত্তাপ ম্যাচ বলতে হবে আফগানিস্তান সংযুক্ত আরব আমিরাত ম্যাচ, কারণ দুই দলই একেবারে খাদের কিনারে। বিশ্বকাপ থেকে ছিটকে গেছে বললেও ভুল হবে না। তবে উত্তাপ ছড়িয়েছে ইউএই। গেল বিশ্বকাপে সেমিফাইনাল খেলা আফগানদের একরকম ভয় ধরিয়ে দিয়েছিল তারা। প্রথমে ব্যাট করতে নেমে ধাক্কা খায় ইউএই। 2 ওভারে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে। 13 রানে আরিয়ান্স শর্মা ও মোহাম্মদ ওয়াসিমের গুরুত্বপূর্ণ উইকেট হারায় মধ্যপ্রাচ্যের দেশটি। তবে সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। তৃতীয় উইকেটে 84 রানে জুটি গড়েন আলিশান শারাফু এবং শোয়েব খান মিলে। 2 ব্যাটার শাসন করেন বোলারদের। মুজিবুর রহমান, জিয়াউর রহমানরা তাদের সামনে ছিলেন অসহায়। রশিদ খানও শুরুতে ছিলেন কিছুটা খরুচে। আমিরাতের জুটি ভাঙেন মুজিব। 31 বলে 40 করে শারাফুকে ফেরালে বাঁধা পড়ে রানের গতিতে। তবে অন্য প্রান্ত থেকে ব্যাট চালান শোয়েব খান। 50-র দেখা পান এই ব্যাটার। মোহাম্মদ আরফান হিট আউট হন রশিদ খানের বলে। এই উইকেট নিয়ে টি-20তে 700 উইকেট শিকারের রেকর্ড গড়েন রশিদ। এরপর আজমাতুল্লাহ ওমরজাই ভেঙে দেন আরব আমিরাতের মিডল ও লোয়ার অর্ডার। একে একে ফেরান হায়দার হার্শিদদের। বড় সংগ্রহের সম্ভাবনা তৈরি করলেও মাঝারি স্কোরে থামে ইউএই। 68 রান করেন শোয়েব খান। 160 রানের পুঁজি পায় আরব আমিরাত। জবাব দিতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই গুরবাজের উইকেট হারায় আফগানিস্তান। এরপর গুলবাদিন নাইবকে নিয়ে হাল ধরার চেষ্টা করেন ইব্রাহিম জাদরান। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি তাদের জুটি। 13 রানে ফিরে যান নাইব। সাদিকুল্লাহ অটলের ব্যাটে আসে 16 রান। থিতু হওয়া ইব্রাহিম জাদরান এর মাঝে তুলে নেন 50। যদিও ইনিংসটা লম্বা করতে পারেননি। 53 রান আসে তার ব্যাট থেকে। পরপর উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে আফগানরা। তবে সেই জায়গা থেকে টেনে তোলেন আজমাতুল্লাহ ওমরজাই। বোলিংয়ে 4 উইকেট শিকারের পর ব্যাট হাতে ঝড় তোলেন। ম্যাচটা যখন কঠিন হয়ে উঠছিল তখন রাসুলিকে নিয়ে জুটি গড়েন। 23 বলে 33 করেন রাসুলি। আর ওমরজাই অপরাজিত থাকেন 21 বলে 40 করে। শেষ ওভারে 5 উইকেটের জয় নিশ্চিত হয় আফগানদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। অযোগ্য লোকের হাতে পাকিস্তানের ক্রিকেট। যার বোর্ড পরিচালনা সম্পর্কে ধারণা নেই তারাই এখন দায়িত্বে আছেন। ভারতের কাছে হারের পর পাকিস্তান ক্রিকেট নিয়ে এমন মন্তব্য করেছেন সাবেক পেসার শোয়েব আখতার। মহসিন নাকভির সদিচ্ছা থাকলেও তার বোর্ডে দক্ষ লোক না থাকায় দিন দিন পাকিস্তান ক্রিকেট নিম্নমুখী বলেও মত তার। ভারতের বিপক্ষে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদির কড়া সমালোচনা করেন শোয়েব। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের মাঠের জমজমাট লড়াই এখন সোনালী অতীত। অন্তত সাম্প্রতিক পারফরমেন্স তাই বলে। টি-20তে জয়ের ব্যবধানটা 8-1। সবশেষ যে ম্যাচ নিয়ে অনেক বেশি আলোচনা তৈরি হয়েছিল সেই ম্যাচটাও তারা হেরেছে 61 রানের বিশাল ব্যবধানে। দিন যত গড়াচ্ছে ভারত পাকিস্তান লড়াই হয়ে যাচ্ছে এক পেশে।
চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে কোনোভাবেই পাত্তা পাচ্ছে না একসময় দাপট দেখানো পাকিস্তান। কেন দিন দিন এমন বাজে পরিণতি হচ্ছে মেন ইন গ্রিনের, যার পেছনে আছে দীর্ঘদিনের পরিকল্পনাহীনতা, যে কারণে বর্তমান ক্রিকেট প্রশাসনের কড়া সমালোচনা করলেন সাবেক পেসার শোয়েব আখতার। অসমর্থিত ও অযোগ্য লোকরা পাকিস্তানের ক্রিকেট পরিচালনা করছে। মহসিন নাকবির আগে যত চেয়ারম্যান এসেছেন তারা কেউই অবকাঠামো উন্নয়নে কোনো ধরনের মনোযোগী দেননি। এখন যে চেয়ারম্যান আছেন তিনি চেষ্টা করছেন, কিন্তু তার ক্রিকেট সম্পর্কে খুব বেশি ধারণা নেই। যাদের সঙ্গে মিলে তিনি কাজ করছেন তারা সঠিক পরামর্শ দিচ্ছেন না। মহসিন নাকবি অনেক পরিশ্রমী, ভালো চেয়ারম্যান, কিন্তু তার বোর্ডের অন্য লোকদের কারণে ভালো কিছু হচ্ছে না। 15-20 বছরে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে, ক্রিকেটার আসার পথ বন্ধ হয়ে গেছে। বর্তমান দল নিয়েও অসন্তুষ্ট শোয়েব আখতার। গেল 4-5 বছর ধরে একই বোলারকে নিয়ে খেলছে পাকিস্তান এবং একইভাবে ভারতের কাছে হারছে। সঠিক পাইপলাইন না থাকায় ভালো ক্রিকেটার উঠে আসছে না বলে মত তার। আমরা ম্যাচের কোথাও ছিলাম না। শাহিনের খেলাই দেখুন, সে 125 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বল করেছিল। এটা আধুনিক ক্রিকেটের চাহিদা নয়। এরা সেই প্রতিভা নয় যারা চাপ সামলাতে পারবে। গত 15-20 বছর ধরে কোনো বিনিয়োগই হয়নি। পরিস্থিতির করুণ বাস্তবতা হলো, একসময় আমরা মাঠের লড়াইয়ে ভারতের সামনে সমান ছিলাম, আর আজ আমরা তাদের হারানোর স্বপ্ন দেখতে পারি না। এমন একজন খেলোয়াড়কে সুপারস্টার বানানো হয়েছে, সে ম্যাচ জেতাতে পারে না। বাবরকে নিয়ে কিছু বলা হলে সবাই কষ্ট পায়, কিন্তু বাস্তবতা এটাই। সরকারের উচিত হয়নি এই ম্যাচটা খেলতে অনুমতি দেয়া, কারণ যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছে তখন সেখান থেকে ফিরে আসা উচিত হয়নি। আর্থিক যে ক্ষতি হতো সেটা PSL থেকে পুষিয়ে নেওয়া যেত বলেও মত শোয়েবের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ভারতের বিপক্ষে হারের পর পাকিস্তান ক্রিকেট দলকে এক হাত নিলেন সাবেক খেলোয়াড়রা। পাকিস্তান পুরনো ধাঁচের ক্রিকেট খেলছে বলে মন্তব্য করেছেন বীরেন্দ্র সেহওয়াগ। জয়ের জন্য প্রথম ইনিংসে বোলারদের অবদানকে এগিয়ে রেখেছেন কিংবদন্তি সচিন টেন্ডুলকার। এদিকে পাকিস্তানের এমন হারের পর বাবর, শাহিন ও শাদাব খানদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেকরা। বহুল প্রতীক্ষিত ম্যাচ। কলম্বোতে চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পাওয়ার প্লেতেই ম্যাচ হেরে যায় পাকিস্তান। তারপরও ভারত পাকিস্তানের এই ম্যাচ নিয়ে কত টালবাহানা। শেষ 6 ম্যাচে জয়ের মুখখানা দেখেনি মেন ইন গ্রিন। তবুও নির্দিষ্ট এ ম্যাচ বয়কটের ঘোষণা দিয়ে ফায়দা আদায় করে নিয়েছে পাকিস্তান। হাই ভোল্টেজ এই ম্যাচের আগে বেশ কিছু বিষয় নিয়ে হয়েছে সমালোচনা। তারপরও শেষ পর্যন্ত এবারের বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ম্যাচে তেমন কোনো দাপটি দেখাতে পারেনি সালমান আগার দল। ভারতের বিপক্ষে কোনো সুবিধা করতে পারেনি পাকিস্তান। মিডল অর্ডারে এক উসমান খাজা ছাড়া কেউই দাঁড়াতে পারেনি হার্দিক, বুমরা, পাটেলদের সামনে। এমন হারে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তান ক্রিকেটকে রীতিমতো ধুয়ে দিয়েছে ভারতের সাবেক ক্রিকেটাররা। তাদের মতে এখন আর আগের মতো উত্তাপ ছড়ায় না এই দৌড়তে। বর্তমানে একচেটিয়া জয়ে এগিয়ে টিম ইন্ডিয়া। ভারতীয় কিংবদন্তি সচিন টেন্ডুলকার এ জয়ের জন্য পাওয়ার প্লেতে ভারতের ব্যাটিংকে বাহবা দিয়েছেন। ঈশান কিষানের দারুণ ইনিংস আর বোলারদের কৃতিত্ব দিয়েছেন সচিন। এদিকে বরাবরই ফিল্ম ইন্ডাস্ট্রিতে শত্রু দেশ হিসেবে পাকিস্তানকে প্রতিষ্ঠিত করেছে ভারত। এবার ভারতীয় সিনেমার আলোকে পাকিস্তানকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁচা দিয়ে পোস্ট করেছেন বীরেন্দ্র সেহওয়াগ, যেখানে পাকিস্তানকে বেধড়ক পেটানো হয়েছে বলে ব্যঙ্গ করেন এই ভারতীয়। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে এমন হার মেনে নিতে পারছেন না সাবেক পাকিস্তানের ক্রিকেটাররা। লড়াইহীন এই ম্যাচের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং রাজনীতি একত্রীকরণকেই দায়ী করছেন অনেকে। পাকিস্তানের হারের পর 24 ঘন্টার ব্যবধানে 2টি পোস্ট দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ, যেখানে তিনি সিনিয়র বাবর, শাহিন ও শাদাব খানদের বিদায় ঘন্টার কথা স্মরণ করিয়ে দেন। দলের তারুণ্যদের প্রাধান্য দেওয়ার পক্ষে এই কোচ। এছাড়া ক্রিকেট থেকে রাজনীতি ও ব্যক্তিগত এজেন্ডাকে দূরে রাখতে আহ্বান জানান অনেকেই। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। ক্রীড়া অন্তপ্রাণ কারো হাতেই উঠুক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব, এমনটাই প্রত্যাশা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন মহাসচিবের। তার সঠিক পরিকল্পনায় লাল সবুজ বিশ্বের মাঝে নিজেদের সফলতা স্বাক্ষর রাখবে বলেও প্রত্যাশা করেন তিনি। নতুন মন্ত্রীর কাছে বিওএ মহাসচিবের চাওয়া ফেডারেশনগুলোর জন্য আন্তর্জাতিক মানের ভেন্যু নিশ্চিত করে নিরবিচ্ছিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা।
নির্বাচন শেষে দেশে বইছে পরিবর্তনের হাওয়া, যে হাওয়ায় স্বপ্ন বুনছে লাল সবুজের পিছিয়ে পড়া ক্রীড়াঙ্গন। স্বাধীনতার ৫৫ বছর পেরুলেও বাংলাদেশ এখনো এই সেক্টরে পৌঁছাতে পারেনি কাঙ্ক্ষিত লক্ষ্যে। আর তাই নতুন যুব ও ক্রীড়ামন্ত্রীকে ঘিরে বহু প্রত্যাশা এখন ক্রীড়াঙ্গনে। নতুন সরকার আছে, খুবই আনন্দের বিষয়। সেখানে আমরা এমন একজনকে পাবো আশা করছি যে আমাদের এই ক্রীড়াঙ্গনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সে যথেষ্ট পরিমাণ শ্রম দিবেন এবং তার মেধা দিবেন। আমাদের এখনকার ক্রিয়াটা হবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। শুধু প্রতিবারই যেমন আমরা বলি যে আমরা যে কোনো কিছুতে পার্টিসিপেট করতে যাচ্ছি, এই স্লোগানটা আমাদের বন্ধ করতে হবে। এখন আমাদের যেতে হবে প্রতিযোগিতা করার জন্য। এরপরে স্টেপটা আসবে হলো কীভাবে আমরা পদক প্রাপ্তি হব, তারপরে আসবে হলো পদকের কালার কীভাবে পরিবর্তন করব। প্রত্যেক বছরই ক্রীড়ার উন্নয়নের জন্য থাকে মোটা অঙ্কের বরাদ্দ। চলতি অর্থ বছরে এই অঙ্কটা প্রায় ২৫০০ কোটি টাকা। তবে সঠিক পরিকল্পনার অভাবে এত টাকার বাজেট থাকা সত্ত্বেও তার সুফল পায় না বাংলাদেশ। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের চাওয়া, যিনি আসবেন দায়িত্বে এই বাজেটের সুষ্ঠু ব্যবস্থাপনায় দেখাবেন মুন্সিয়ানা। আমাদের দেশের এখন যে বাজেট হয়, এতে আমাদের যদি বলি যে আমাদের আর্থিক স্বল্পতা আছে, ভুল। আমরা এটাকে পরিকল্পিতভাবে যদি এই যে অর্থটি আমরা বরাদ্দ পাই, এটাকে যদি আমরা ব্যবহার করতে পারি, আমরা অনেক আগে থেকে এরকম একটা পর্যায়ে আসা উচিত ছিল, আসা সম্ভবও ছিল। তো সেই জন্যই আমার চাওয়াটা হলো যে আমরা চাই ওই ব্যক্তিত্ব যে ক্রীড়াটাকে মন থেকে পছন্দ করে এবং এটার যতগুলো পটহোল আছে এগুলা তার কিছুটা হলো জানা আছে কিভাবে সেটা শেষ করতে হবে। দেশের ক্রীড়ার উন্নয়নের অন্যতম প্রধান অন্তরায় পর্যাপ্ত অবকাঠামোর অভাব, যার কারণে মারাত্মকভাবে ব্যাহত হয় অ্যাথলিটদের অনুশীলন। এই জায়গায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি ফেডারেশনের জন্য আন্তর্জাতিক মানের কমপ্লায়েন্স স্থাপনা নির্মাণের আহ্বান জানিয়েছেন বিওএ মহাসচিব। প্রশিক্ষণের কোনো বিকল্প নাই, যেখানে আমরা প্রশিক্ষণটা করব সেই ইনফ্রাস্ট্রাকচারটা আমাদের দরকার। আমরা হয়তো বিগত দিনে অনেক মাঠ কিনেছি, অনেক কিছু করেছি, কিন্তু সেটা আমাদের অ্যাকচুয়ালি কোনো কাজে আসেনি, আসবে না। তো আমরা চাই যে পরিকল্পিতভাবে আমার ৫৩টা ফেডারেশন বাংলাদেশে আছে এখন পর্যন্ত, ফেডারেশন অ্যাসোসিয়েশন প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল করে হলো আন্তর্জাতিক মানের কমপ্লায়েন্স কভার করা একটা ভেন্যু চাই। কোনো কিছুর লক্ষ্যে পৌঁছাতে সুষ্ঠু পরিকল্পনা আর তার বাস্তবায়নের বিকল্প নেই। ক্রীড়াঙ্গনে সুদিন আনতে যারাই দায়িত্বে আসুন না কেন সেই পদক্ষেপ গ্রহণ করবেন বলে প্রত্যাশা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। ইনজুরি থেকে ফিট হয়ে মাঠে ফিরলেন নেইমার, অবদান রাখলেন দলের জয়ে। ভেলো ক্লাবকে ৬-০ গোলে হারিয়েছে সান্তোস। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় ২০% পর্যন্ত। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধারের লক্ষ্যে রাতে লা লিগায় মাঠে নামছে বার্সেলোনা। অ্যাওয়ে ম্যাচে কাতালানদের প্রতিপক্ষ জিরোনা। সব শেষ ম্যাচে হার থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে চান কোচ হ্যান্সি ফ্লিক। আর ইনজুরি থেকে ফেরার অপেক্ষায় ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। জমে উঠেছে লা লিগার পয়েন্ট টেবিলের লড়াই। লম্বা সময় রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকলেও সম্প্রতি মাদ্রিদের কাছে শীর্ষস্থান হারিয়েছে বার্সেলোনা। যদিও এক ম্যাচ কম খেলা বার্সার সামনে শীর্ষস্থান পুনরুদ্ধারের মোক্ষম সুযোগ। প্রতিপক্ষ জিরোনা হলেও সতর্ক কাতালানরা। লিগে টানা জয়ে থাকলেও সবশেষ কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে বড় ব্যবধানে হেরেছে বার্সা, যাতে কিছুটা চির ধরেছে কাতালোনিয়াদের আত্মবিশ্বাসে। তবে সেই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে চায় বার্সা কোচ। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হওয়ায় এই ম্যাচ নিয়ে আশাবাদী বার্সেলোনা। অনুশীলনে সবাইকে মনোযোগী দেখছি, তারা আত্মবিশ্বাসী। আমরা গোল করছি, এটা অবশ্যই ভালো দিক। আমরা শেষ ম্যাচটি হেরেছি, এটা আমাদের জন্য একটা শিক্ষা ছিল। আমাদের এই হার মেনে নিতে হবে। এখন আমাদের লক্ষ্য জিরোনা ম্যাচে জয়। গুরুত্বপূর্ণ হলো মনোযোগ ধরে রাখা এবং আত্মবিশ্বাস নিয়ে খেলা। আমরা যে কোনো দলের বিপক্ষে জয়ের সামর্থ্য রাখি। লিগে দারুণ ফর্মে আছেন ফেরান তোরেস, লেভানডস্কি, ইয়ামালরা পাচ্ছেন নিয়মিত গোলের দেখা। তবে ইনজুরি সমস্যায় দলের কম্বিনেশন ও কৌশল সাজাতে বেগ পেতে হচ্ছে হ্যান্সি ফ্লিককে। ইনজুরিতে আছেন পেদ্রি, রাশফোর্ডরা। তবে এই ম্যাচ দিয়ে লা লিগায় ফিরতে পারেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। শুরুর
একাদশে না থাকলেও বদলি হিসেবে মাঠে দেখা যেতে পারে তাকে। ব্রাজিলিয়ান তার অন্তর্ভুক্তি শক্তি যোগাবে দলকে। আমি সব সময় বলেছি রাফিনিয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা তাকে মিস করি। অনুশীলনে তার গতি ক্ষিপ্রতা আগের চেয়েও বেশি। এটা দলের জন্য ভালো দিক। আমার কাছে মনে হয় গত মৌসুমে সেই সেরা খেলোয়াড় ছিল। জিরোনার ঘরের মাঠে লড়াই হলেও পরিসংখ্যানে অনেকটা এগিয়ে বার্সেলোনা। এখন পর্যন্ত 15 ম্যাচের 10টিতেই জয় কাতালোনিয়ানদের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। ইনজুরি থেকে ফিট হয়ে মাঠে ফিরলেন নেইমার, আর ফিরেই সান্তোসের জয় রাখলেন অবদান এই ব্রাজিলিয়ান তারকা। 2026 সালে প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নেমে একটি অ্যাসিস্ট করেছেন নেইমার। ভেলো ক্লাবকে 6-0 গোলে হারিয়েছে সান্তোস। ইনজুরির সঙ্গে অনাকাঙ্ক্ষিত এক বন্ধুত্ব নেইমারের। অনন্য প্রতিভার অধিকারী ব্রাজিলিয়ান ফুটবলার কখনোই যে সেরা ছন্দ ধরে রাখতে পারেননি একটানা দীর্ঘ সময়। কোনো না কোনো ইনজুরি পিছিয়ে দিয়েছে তাকে, ঠেলে দিয়েছে ছুরি কাচির নিচে। তবুও বারবার তিনি ফিরেছেন, নতুন করে আশা জাগিয়েছেন। এবারও তাই। গত মৌসুমের শেষ ম্যাচে সান্তোসকে রেলিগেশন থেকে বাঁচিয়ে হিরো বনে গিয়েছিলেন। তবে এরপরই অস্ত্রোপচারের টেবিলে যেতে হয়েছিল তাকে। সার্জারির পর নতুন মৌসুমে শুরু থেকেই মাঠে নামার স্বপ্ন দেখছিলেন, যদিও সেটা হয়নি। মিস করেছেন বেশ কিছু ম্যাচ। প্রায় 2 মাস পর ভেলো ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়ে 2026 সালে প্রথম প্রতিযোগিতামূলক ফুটবলে নামেন নেইমার। আর নেমেই দেখিয়েছেন ঝলক। বদলি হিসেবে তিনি যখন মাঠে নামেন তখনই 3-0 গোলে এগিয়ে সান্তোস। কাম্পেওনাতো পাউলিস্তার রাউন্ড অফ 16-এ ম্যাচ জুড়েই দাপট ছিল নেইমারের দলের। ভেলো ক্লাবকে 6-0 গোলে উড়িয়ে দেয় সান্তোস। কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের ম্যাচে একটি অ্যাসিস্ট নেইমারের। গত বছর সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল থেকে শৈশবের ক্লাব ব্রাজিলের সান্তোসে ফেরেন নেইমার। চোট জর্জরিত মৌসুমেও দলকে দেশের সর্বোচ্চ লিগে তুলতে ভূমিকা রেখেছেন। সান্তোসের সঙ্গে 2026-এর শেষ পর্যন্ত বাড়িয়েছেন চুক্তি নবায়ন করে যে ভুল করেনি সান্তোস, সেটা প্রমাণে বদ্ধপরিকর নেইমার। চলতি বছরের প্রথম ম্যাচে নেমেও ছিলেন বেশ স্বতঃস্ফূর্ত। ফিটনেসও মনে হয়েছে বেশ ভালোই। সাম্বা ফুটবল ফ্যানদের জন্য যা বেশ স্বস্তিরই। দীর্ঘদিন ধরে আলোচনায় নেইমার কি 2026 বিশ্বকাপে খেলবেন। 2023 সালে উরুগুয়ের বিপক্ষে সবশেষ জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছেন। এরপর কার্লো অ্যাঞ্চেলোত্তির দলে আর ডাক পাননি ইনজুরিতে থাকা তারকা। বিশ্বকাপের বিবেচনায় নেইমার আছেন কিনা বহুবার এ প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে অ্যাঞ্চেলোত্তিকে, যদিও স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি কোচ। সান্তোসের হয়ে পারফরম্যান্সটা ধরে রাখতে পারলে হলুদ জার্সিটা আবারও গায়ে জড়ানোর স্বপ্ন দেখতেই পারেন নেইমার। মাকসুম আলম খান, সময় সংবাদ। এবার জাতীয় নির্বাচনে বিজয়ী এমপি ও নতুন মন্ত্রিসভার খুঁটিনাটি নানা পরিসংখ্যান ও বিশ্লেষণ জানতে যাচ্ছি মাহাদি ধ্রুবর কাছে। সাজিদ, আপনাকে ধন্যবাদ। সাজিদ, আপনি জানেন যে গণতন্ত্রের অভিযাত্রায় কাল এক নতুন দিগন্তের উন্মোচন ঘটতে যাচ্ছে এবং সেই কালকে যেহেতু বিজয়ী এমপিরা এবং মন্ত্রী পরিষদ কালকে শপথ নেবেন, তার বিস্তারিত পরিসংখ্যান আমার কাছে যা আছে একটু আমি দর্শকদের জানাতে চাই। অবশ্যই শুরুতে আমরা যেতে চাই আসলে কালকে যেহেতু নতুন বাংলাদেশের একটি যাত্রা শুরু হতে যাচ্ছে, বিশেষ করে কালকে বিএনপি তাদের সরকার গঠন করতে যাচ্ছে এবং তার আগে যেহেতু বিজয়ী এমপি যারা রয়েছেন তারা কিন্তু আসলে শপথ নেবেন। তো কারা আসলে কালকে শপথ নেবেন এই বিষয়টা জানাতে চাই। আমরা যেহেতু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি কালকে সরকার গঠন করছে, সেই হিসেবে আসলে কিন্তু বিএনপির সরকার প্রধান হচ্ছে তারেক রহমান, সেটি আসলে বলে বাহুল্য। তারেক রহমানের একটু বিস্তারিত পরিচয় একটু যেতে চাই। দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন কাটিয়ে তিনি দেশে ফিরেছেন এবং এই 17 বছরে কিন্তু আসলে তিনি দলকে সুসংগঠিত রাখার জন্য কিন্তু আসলে নিরলস পরিশ্রম করে গিয়েছেন। বিশেষ করে তিনি কিন্তু আসলে 2025 সালের 25 ডিসেম্বর তিনি দেশে ফিরেন। দেশে ফিরে দলের হাল ধরেন। এরপর কিন্তু আসলে আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার আসলে মৃত্যুর পর কিন্তু আসলে তিনি দলের চেয়ারম্যান হিসেবে তিনি কিন্তু আবির্ভূত হন এবং তিনি এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 এবং বগুড়া 6 দুটি আসন থেকে তিনি আসলে প্রার্থিতা করেছেন। একটু জানাতে চাই, তারেক রহমান আসলে 1988 সাল থেকে বিএনপি সদস্য হিসেবে আনুষ্ঠানিক রাজনীতি শুরু করেন এবং 2002 সালে তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে মনোনীত হন এবং 2009 সালে কিন্তু আসলে তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন এবং 2018 সালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং 2026 সালে এসে তিনি কিন্তু আসলে দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এই দায়িত্ব নেওয়ার পরে কিন্তু আসলে তিনি সারা দেশ চষে বেরিয়েছেন বিএনপির প্রচারণার জন্য আমরা দেখেছি এবং যেই সবার আগে বাংলাদেশ ব্র্যান্ডিংকে তিনি প্রমোট করেছেন এবং তিনি কিন্তু আসলে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জনগণের রায় কিন্তু আসলে ঢাকা 17 আলোচিত ঢাকা 17 আসন এবং
ঢাকা বগুড়া 6 এই দুটি আসনটি থেকে তিনি আসলে নির্বাচন করে কিন্তু দুটিতেই আসলে তিনি বিজয়ী হয়েছেন এবং এবার তিনি প্রথমবারের মতো কিন্তু আসলে এবার জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রার্থিতা করেছেন এবং প্রথমবারের মতো অংশ নিয়ে কিন্তু আসলে দুটি আসন তিনি নিজের করে নিয়েছেন এবং এই আগামীকাল তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু তিনি শপথ নিতে যাচ্ছেন। আমরা দেখতে চাই এই 17 বছর আসলে যারা দলকে সুসংগঠিত করার পিছনে কাজ করেছে তাদের মধ্যে অন্যতম একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা একটু দেখাতে চাই আমার দর্শকদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি কিন্তু আসলে এই 17 বছর যেহেতু আসলে বিএনপির প্রয়াত চেয়ারম্যান বেগম জিয়া যেহেতু আসলে কারা নির্যাতনের শিকার হয়েছেন এবং দীর্ঘ ত্যাগ তাকে সইতে হয়েছে, কারাভোগ করতে হয়েছে, অসুস্থতা তাকে থাকতে হয়েছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেহেতু আসলে নির্বাসিত জীবন কাটিয়েছেন সেই জায়গা থেকে কিন্তু আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি দলকে সুসংগঠিত রাখার পিছনে কিন্তু আসলে একটি বড় ভূমিকা পালন করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি 60 দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের রাজনীতি করেছেন, এরপর 90 দশকের শুরুতে তিনি বিএনপিতে যোগ দেন এবং পরে তিনি আসলে বিএনপির সচিব হয়ে যান এবং 6 বার তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং 3 বার তিনি নির্বাচিত হয়েছেন। একটু জানাতে চাই ঠাকুরগাঁও 1 আসনটি নিয়ে খুব আলোচনার শীর্ষে ছিল, বিশেষ করে সেখানে শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছেন মির্জা ফখরুলের বিরুদ্ধে এবং সেখানে কিন্তু আসলে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এবার কিন্তু আসলে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঠাকুরগাঁও 1 আসনে জনগণের রায় কিন্তু আসলে তিনি সংসদ সদস্য হয়েছেন এবং তিনি কিন্তু 2001 থেকে 2006 সালে বিএনপি সরকার আমলে তিনি কিন্তু বেসামরিক বিমানের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি কিন্তু এবার মন্ত্রী পরিষদ হওয়ার পিছনে দৌড়ে কিন্তু আসলে তিনি বেশ এগিয়ে আছেন। আমরা যেতে চাই দলের আরেকজন সিনিয়র নেতা সম্পর্কে একটু কথা বলতে চাই। এরপরে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তিনি কিন্তু আসলে বিএনপির হেভিওয়েট একজন প্রার্থী ছিলেন, তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং খন্দকার মোশাররফ হোসেন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষক। তিনি কিন্তু আসলে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের বিভাগীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন খন্দকার মোশাররফ হোসেন এবং তিনি কিন্তু আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে তিনি রাজনীতিতে যোগ দেন এবং বর্তমানে তিনি বিএনপির যেটি বলছিলাম স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং 7 বার তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন, যার মধ্যে 5 বার তিনি বিজয়ী হয়েছেন এবং এবারও কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 1 আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং সেখানে কিন্তু আসলে তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন এই ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং তিনি কিন্তু আসলে বিএনপি সরকার আমলে বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। খন্দকার মোশাররফ হোসেন যেহেতু একজন শিক্ষাবিদ হিসেবে শিক্ষাবিদ ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক একটি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন, তো মন্ত্রী হওয়ার দৌড়ে কিন্তু তিনি বেশ এগিয়ে আছেন। আমরা আরেকজন সিনিয়র কোন নেতার কথা একটু আমাদের দর্শকদের দেখাতে চাই। এরপরে ডক্টর মঈন খানের কথা একটু বলতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা মোশাররফের কথা বলছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন সাবেক শিক্ষকের কথা বলতে চাই, আব্দুল মঈন খান এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী 2 আসনটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য, তিনি কিন্তু বিএনপির বেশ হেভিওয়েট একজন প্রার্থী এবং তিনি যদি আমি একটু বলি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন যেটি বলছিলেন এবং তিনি 6 বার জাতীয় সংসদ নির্বাচনে তিনি নির্বাচন করেছেন এবং যেখানে আসলে 4 বার তিনি আসলে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জনগণের রায় এবং 1991 থেকে 1996 মেয়াদে তিনি কিন্তু আসলে পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং 2001 এবং 2006 যে সময়টি বিএনপি ক্ষমতায় ছিল সেই মেয়াদে কিন্তু তিনি বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। তো তিনি এছাড়া বিএনপির বৈদেশিক সম্পর্ক বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি প্রণয়ন কমিটির নেতৃত্ব দেন। বিশেষ করে একটু বলে রাখতে চাই ডক্টর আব্দুল মঈন খান তিনি কিন্তু আসলে শুধুমাত্র মন্ত্রী হওয়ার দৌড়ে না, অনেকটা গুঞ্জন রয়েছে, বিশেষ করে যেহেতু বিএনপির পক্ষ থেকে আসলে নির্ধারণ করা হবে রাষ্ট্রপতি এবং স্পিকারের বিষয়টি, সেই জায়গায় কিন্তু আসলে একটি গুঞ্জন রয়েছে। তিনি যদি মন্ত্রিত্ব পান অবশ্যই একটি ভালো মন্ত্রণালয় তার ভাগ্যে আসতে পারে কিংবা তিনি স্পিকার হওয়ার দৌড়েও কিন্তু আসলে তার নাম শোনা যাচ্ছে। আসলে এটা বলে দিবে কালকে আসলে যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী এমপি রয়েছেন তাদের শপথ এবং পরবর্তীতে মন্ত্রী পরিষদের শপথের পর কিন্তু আসলে জানা যাবে আসলে তিনি আসলে কোন মন্ত্রণালয়টি পাচ্ছেন নাকি স্পিকার হতে যাচ্ছেন কিংবা রাষ্ট্রপতি, যেটি আসলে তাকে দল সিলেক্ট করে। আমরা একটু যেতে চাই আরেকজন প্রবীণ নেতার কথা আমরা বলছিলাম, বিশেষ করে আব্দুল মঈন খানের কথা বললাম, এরপর আমরা আরেকজনের
কথা বলতে চাই, আরেকজনের কথা বলতে চাই, আমরা মির্জা আব্বাসের কথা বলতে চাই। ঢাকা ৮ আসনের সবচেয়ে আলোচিত, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সবচেয়ে আলোচিত যেই মুখ দুটি ছিল, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাস, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সরগরম রেখেছে এই ঢাকা ৮ আসন, রামপুরা এবং দুঃখিত রমনা এবং মতিঝিল এলাকা নিয়ে এই ঢাকা ৮ আসন। এই ৮ আসন থেকে এবার জনগণের রায় কিন্তু শেষমেশ মির্জা আব্বাসের ভাগ্যেই পড়েছে এবং মির্জা আব্বাস কিন্তু আসলে সেখানের সংসদ সদস্য হয়েছেন। এবং মির্জা আব্বাস কিন্তু একজন রাজনীতিবিদ এবং তিনি কিন্তু আসলে ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং তিনি ব্যাংকটির অন্যতম পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, একই সঙ্গে তিনি বিএনপির ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। 5 বার তিনি নির্বাচন করেছেন, জাতীয় সংসদ নির্বাচন করেছেন, যেখানে 3 বার তিনি জনগণের রায় কিন্তু আসলে সংসদ সদস্য হচ্ছেন। একটু জানাতে চাই, তিনি কিন্তু ঢাকার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি মন্ত্রণালয়েও কিন্তু তার ভাগ্যে ছিল পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব তিনি পালন করেছেন। বিশেষ করে 2001 সালের মন্ত্রিসভায় 2001 এবং 2006 সালের যে বিএনপি শাসনামল, সেখানে কিন্তু তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। মির্জা আব্বাস একজন প্রবীণ নেতা এবং তিনি কিন্তু এবার মন্ত্রী হওয়ার দৌড়ে, যেটি আসলে দল থেকে বারবার বলা হয়েছে, যারা এই 17 বছর এই যে সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছে বিএনপি এবং এই সংগ্রামের মধ্যে যারা আসলে দলকে সুসংগঠিত রাখার জন্য নির্যাতনের শিকার হয়েছে, সংগ্রাম করেছে, সেই সংগ্রামের কিন্তু অন্যতম একটি মুখ, এই রাজপথের লড়াই সংগ্রামের একটি অন্যতম মুখ মির্জা আব্বাস। তিনি কিন্তু একটি ভালো মন্ত্রণালয় পাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আমরা আরেকজন প্রার্থীর কথা বলতে চাই, আমির খসরুর কথা একটু জানাতে চাই আমাদের দর্শকদের। আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম 8 আসনটি থেকে এর আগে নির্বাচন করেছিলেন, তবে এবার তিনি চট্টগ্রাম 11 আসনটি থেকে নির্বাচন করেছেন এবং এবারও কিন্তু আসলে তিনি জনগণের রায় বিপুল ভোটে তিনি আসলে নির্বাচিত হয়েছেন। কালকে তিনি সংসদ সদস্য হিসেবে সকালবেলা শপথ করবেন, এবার বিকেল 4টার পর যে মন্ত্রী পরিষদের শপথ, সেই দৌড়েও কিন্তু অনেকটা এগিয়ে আছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ করে তিনি একজন সফল ব্যবসায়ী, একজন রাজনীতিবিদ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দক্ষিণ এশিয়া এক্সচেঞ্জ ফেডারেশনের প্রথম সভাপতি কিন্তু ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য। তিনি কিন্তু 6 বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এর জন্য চমকপ্রদ একটি বিষয়, তিনি 6 বারের মধ্যে 5 বারই কিন্তু জনগণের রায় সংসদ সদস্য হয়েছেন এবং আমির খসরু মাহমুদ চৌধুরী একজন হেভিওয়েট একজন নেতা বিএনপির। একই সঙ্গে তিনি আসলে বাণিজ্যের দিক দিয়ে আসলে কিন্তু তিনি তার একটি বড় ভূমিকা রয়েছে। বিশেষ করে 2001 থেকে 2006 সালে বিএনপি শাসনামলে কিন্তু তিনি বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী শুধুমাত্র বাণিজ্যে না, পররাষ্ট্রনীতিতেও কিন্তু আসলে তিনি বেশ কিছু সেক্টরে কাজ করেছেন। পররাষ্ট্র, বাণিজ্য সহ অর্থেরও বেশ কিছু ইস্যুতে কিন্তু দলের বেশ কিছু উপকমিটি তিনি কাজ করেছেন। তিনি এবার মন্ত্রী হওয়ার দৌড়ে কিন্তু বেশ এগিয়ে আছেন। আমরা কি আরেকটি আসন নিয়ে আরেকজন প্রার্থী নিয়ে কথা বলতে চাই। দীর্ঘ 9 বছর নির্বাসিত জীবন কাটিয়ে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দেশে ফিরেছেন। দেশে ফিরে তিনি কিন্তু দলকে সুসংগঠিত রাখার জন্য আমরা দেখেছি যে বিএনপির বেশ কিছু দায়িত্ব তিনি পালন করেছেন। তিনি কিন্তু কক্সবাজার 1 আসনটি থেকে আসলে জনগণের রায় তিনি সংসদ সদস্য হয়েছেন। তিনি 1991 সালে বেগম খালেদা জিয়ার এপিএস হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি কিন্তু আসলে বিসিএস ক্যাডার ছিলেন এবং প্রশাসন ক্যাডারে তিনি দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, যেটি আমরা বলছিলাম, এবং এর আগে কিন্তু বিএনপির যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি 5 বার জাতীয় নির্বাচনে অংশ নিয়েছেন, যার মধ্যে 3 বার তিনি বিজয়ের মালা পড়েছেন এবং 2001 থেকে 2006 সালে কিন্তু তিনি যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু একজন হেভিওয়েট একজন প্রার্থী বিএনপির এবং বিএনপির একজন আলোচিত মুখ। বিশেষ করে তিনি কিন্তু আসলে তার বিভিন্ন কাজের কারণে কিন্তু আসলে তাকে কিন্তু অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে এবং যেটি বলছিলাম 9 বছর তাকে আসলে প্রথমে তিনি গুম হয়ে গিয়েছিলেন, পরে 9 বছর কিন্তু একটি নির্বাসিত জীবন তিনি ভারতে কাটিয়েছেন এবং এরপরে দেশে ফিরেছেন এবং দলকে সুসংগঠিত রাখার পিছনে তার একটি বড় অবদান রয়েছে। সালাউদ্দিন আহমেদ কিন্তু আগামীকাল একটি বড় মন্ত্রণালয় পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে তিনি যেহেতু আগে যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, এবারও একটি বড় পদ, বড় মন্ত্রণালয় তার ভাগ্যে জুটবে বলে কিন্তু ধারণা করা যাচ্ছে। আমরা কথা বলছিলাম আসলে তারেক রহমানের সম্পর্কে বলছিলাম, যেমনটি তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর আসলে এই যারা আসলে এই দীর্ঘ 17 বছর দলকে সুসংগঠিত রাখার পিছনে ভূমিকা পালন করেছে, তারাই হয়তো আসলে কালকে মন্ত্রী পরিষদে ভালো মন্ত্রণালয়গুলো পাবেন বলে আমাদের প্রত্যাশা। সাজিদ, এই ছিল আমার কাছে থাকা এই কালকে এমপি মন্ত্রীদের
পরিসংখ্যানের সবশেষ খবর। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চিতভাবেই পরবর্তীতে আপনি আরও জানিয়ে দেবেন। আরও অনেকের আমরা নাম দেখছি, নাম শুনছি, কারা আসলে আগামীকালকেই এই মন্ত্রী পরিষদের সদস্যপদ পেতে পারেন। নিশ্চিতভাবে পরবর্তীতে নিশ্চয়ই দর্শকদের জানাতে চাই, এটি কিন্তু নির্ধারিত নয়, এটা আমাদের ধারণা। অবশ্যই জি, ধন্যবাদ আপনাকে। স্বীকৃত টি-20তে প্রথম বোলার হিসেবে 700 উইকেটের মাইল ফলকে স্পর্শ করেছেন আফগান লেগ স্পিনার রশিদ খান। টি-20 বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ব্যক্তিগত এই রেকর্ড গড়েন রশিদ। 631 ও 613 উইকেট নিয়ে তারপরই যথাক্রমে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে আছেন দুই ক্যারিবিয়ান ডোয়াইন ব্রাভো ও সুনীল নারায়ণ। চলমান টি-20 বিশ্বকাপে নতুন মাইল ফলক স্পর্শ করবেন রশিদ খান, যা ছিল অনেকটাই অনুমেয়। কারণ ক্রিকেটের শর্টার ফরম্যাটে একমাত্র বোলার হিসাবে 700 উইকেটের দ্বার প্রান্তে ছিলেন এই লেগি। নতুন এই কীর্তি গড়তে আফগান তারকার প্রয়োজন ছিল মাত্র 4 উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে রশিদ খান শিকার করেন মাত্র 1 উইকেট। আর সাউথ আফ্রিকার বিপক্ষে খুব কাছে গিয়েও রেকর্ড স্পর্শ করা হয়নি আফগান অধিনায়কের। আক্ষেপ আরও বাড়ে দলের হারে। তবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আসে সেই ক্ষণ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আরব আমিরাতের ইনিংসের 16তম ওভারে নিজের শেষ স্পেলে উইকেট শিকার করেন রশিদ খান। হিট উইকেটের অদ্ভুত সে আউটে প্রথম বোলার হিসেবে স্বীকৃত টি-20তে 700 উইকেটের মাইল ফলক স্পর্শ করেন রশিদ খান। তবে এমন দিনেও তেমন একটা উদযাপন করতে দেখা যায়নি রশিদকে, কারণ আগের 2 ম্যাচ হারে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার দ্বার প্রান্তে আফগানরা। স্বীকৃত টি-20 ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় ধরা ছোঁয়ার বাইরে চলে গেছেন রশিদ খান, কারণ তারপরে 631 উইকেট নিয়ে আছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার ডোয়াইন ব্রাভো। যদিও সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন ব্রাভো, তারপরেই 613 উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছেন সুনীল নারায়ণ। আন্তর্জাতিক টি-20তেও সর্বোচ্চ উইকেট শিকারী রশিদ খান। 191 উইকেট নিয়ে প্রথম বোলার হিসেবে 200 উইকেটের মাইল ফলক স্পর্শ করার দ্বার প্রান্তে আফগান লেগ স্পিনার। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এই পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। দেশে ফিরলেও সাকিব আল হাসানকে ওয়ানডে বিশ্বকাপের জন্য এখন বিবেচনা করা ঠিক হবে না, মন্তব্য মিনহাজুল আবেদিন নান্নুর। ঘরোয়া লিগের পারফরমেন্স দেখে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ। এবং ক্রীড়া অন্তপ্রাণ কারো হাতেই ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে চান বিওএ মহাসচিব। আন্তর্জাতিক মানের ভেন্যু নিশ্চিতের সঙ্গে নিরবিচ্ছিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করার আহ্বান। এই ছিল খেলার সময়। এরপর প্রবাসী সময়ের সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ সাজিদ। প্রবাসী সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।